মূলত আসলে বাংলাদেশে যারা এজেন্ট আছে তারাই আসলে মূলত ওয়ার্ক পারমিট ইস্যু করে না, বাংলাদেশের বাইরেও ওয়ার্ক পারমিট ইস্যু করে। মূলত ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে তারাই যারা আর কি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সেসব কান্ট্রিতে ওয়ার্ক পারমিটে যায়, তারাই মূলত আসলে ওয়ার্ক পারমিট বের করার একটা সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা। শুধুমাত্র সার্বিয়াতে, রোমানিয়াতে অবস্থান করছে তারা না, এখানে সেনজেনিয়ারভুক্ত যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড, স্লোভেকিয়া, স্লোভেনিয়া এইসব কান্ট্রিগুলোতে যেসব বাংলাদেশে অবস্থান করছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, তারাও কিন্তু এখন ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে। বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশে যারা জব করছে তাদেরও সাবমিশন, ডকুমেন্টেশন আর হলো ফাইল প্রসেসিং সিস্টেম সেম হলেও গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম কিন্তু একটু ভিন্ন। মিডল ইস্টে আছে যেসব বাংলাদেশি বা বাংলাদেশের বাইরে যেসব কর্মী আছে যারা অলরেডি বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে কর্মরত আছেন, তাদেরকে নিয়ে মূলত আসলে যারা ইউরোপে অবস্থান করছেন যেসব বাংলাদেশি সেনজেন, নন সেনজেন কান্ট্রিগুলোতে, তাদের এইসব লোকদেরকে নিয়ে তারা আসলে ওয়ার্ক পারমিটগুলো বের করে আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিসা থিং পডকাস্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যারা বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন এবং ওয়ার্ক পারমিট ইস্যু নিয়ে কাজ করছেন। আমরা আপনাদের কাছ থেকে বেশ কিছু কোশ্চেন পেয়ে থাকি যারা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমানে স্পেশালি ইউরোপে অবস্থান করছেন, তারা আসলে ওয়ার্ক পারমিট নিজেরা কীভাবে ইস্যু করেন এবং পরবর্তীতে এই ওয়ার্ক পারমিটগুলো আসলে কীভাবে তারা প্রসেস করতে পারেন। আপনাদের এই সকল প্রশ্নের সমাধান এবং বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা পডকাস্টে আলোচনা করব। এবং বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং অত্যন্ত অভিজ্ঞতার সাথে ভিসা থিংয়ের এই সেকশনটি যিনি হ্যান্ডেল করে আসছেন, শফিক ভাই। ওয়েলকাম। থ্যাংক ইউ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শফিক ভাই, আমরা বেশ কিছুদিন ধরে এই টাইপের কথা শুনে আসছি বা কোশ্চেন পেয়ে আসছি যে আসলে যারা বাংলাদেশের বাইরে স্পেশালি ইউরোপে অবস্থান করছেন এবং ওখান থেকে যারা ওয়ার্ক পারমিট ইস্যু করছেন, এই ওয়ার্ক পারমিটগুলো আসলে ওনারা কীভাবে ইস্যু করে থাকেন? দেখেন, আপনাকে ধন্যবাদ আমাকে কোশ্চেনটা করার জন্য আর কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মূলত আসলে বাংলাদেশে যারা এজেন্ট আছে তারাই আসলে মূলত ওয়ার্ক পারমিট ইস্যু করে না, বাংলাদেশের বাইরেও ওয়ার্ক পারমিট ইস্যু করে। মূলত ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে তারাই যারা আর কি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সেই সব কান্ট্রিতে ওয়ার্ক পারমিটে যায় এবং যাওয়ার পর তারা কোম্পানির সাথে একটা সঙ্গত বা ভালো একটা পরিচয় বিল্ড আপ করে এবং ভালো একটা রিলেশন বিল্ড আপ করে, তারাই মূলত আসলে ওয়ার্ক পারমিট বের করার একটা সুযোগ সুবিধা পেয়ে থাকে তারা। এবং কোম্পানির বিশ্বস্ত প্রতিনিধি হওয়ার স্বার্থেও কিন্তু তারা ওয়ার্ক পারমিটগুলো বাংলাদেশ যারা আছে তাদের থেকে বের করে। এবং কিছু কিছু প্রতিবন্ধকতার কারণে যারা বাংলাদেশিরা এখান থেকে অন্য কান্ট্রিতে ফাইল সাবমিশন এবং প্রসেসিংয়ে সুযোগ কম পায় বা ওইরকম কোনো সুযোগে প্রবলেম ফেস করে বা সমস্যার সম্মুখীন হয়, তারা পরবর্তীতে যারা বাংলাদেশিরা মিডল ইস্টে আছে যেসব বাংলাদেশি বা বাংলাদেশের বাইরে যেসব কর্মী আছেন যারা অলরেডি বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে কর্মরত আছেন, ইউরোপ কান্ট্রি বাদে, যে বিশেষ করে মিডল ইস্ট, তারপর হলো আপনার এশিয়া ভিত্তিক যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোতে আপনার তারা বিভিন্নভাবে ইউরোপে বিভিন্ন কাজে তারা যেতে ইচ্ছুক হয় বা যেতে চায়, যে আমি যদি একটু বেটার অপশন বা বেটার কোনো অপরচুনিটি পেলে, বেটার সুযোগ পেলে আমি যদি ইউরোপ বা নন সেনজেন কান্ট্রিগুলোতে আমি যদি কাজের কোনো সুযোগ পেতাম, তাদেরকে নিয়ে মূলত আসলে যারা ইউরোপে অবস্থান করছেন যেসব বাংলাদেশি সেনজেন, নন সেনজেন কান্ট্রিগুলোতে, তাদের এইসব লোকদেরকে নিয়ে তারা আসলে ওয়ার্ক পারমিটগুলো বের করে আর কি। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে সার্বিয়াতে যিনি অলরেডি আছেন, সার্বিয়াতে দেখা যাচ্ছে উনি ওয়ার্ক পারমিটেই গিয়েছেন এবং সার্বিয়াতে উনি ওয়ার্ক পারমিটে যাওয়ার পর আফটার এ সার্টেন টাইম উনি চাইলে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে বাংলাদেশিদের জন্য। তাই তো? বাংলাদেশিদের জন্য বলতে যারা বাংলাদেশের সিটিজেন কিন্তু তারা কাজ করতেছে বাংলাদেশের বাইরে, আচ্ছা আচ্ছা, যেমন মিডল ইস্ট কান্ট্রিগুলো যেগুলো আছে, গালফ কান্ট্রিগুলো আছে, তারপর আপনার মালয়েশিয়ার মতো যারা এইসব এশিয়া, ফিলিপিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এইসব কান্ট্রিগুলো তো যারা, এবং অনেকে আছে রাশিয়াতে কাজ করতেছে, তাদেরকে নিয়ে মূলত এই কাজগুলা বা ওয়ার্ক পারমিটগুলা বের করে থাকে। তার ব্যাপারটা এরকম সহজে আমরা বলতে পারি যে সার্বিয়াতে বসেই আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করছি এবং যারা এখন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে এই মানুষগুলোর জন্যই, তাই না? সো যিনি এখন মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে কাজ করছেন, উনি চাইলেই ওই ওয়ার্ক পারমিটের আন্ডারে সার্বিয়া বা আদার্স যে সেনজেন বা নন সেনজেন কান্ট্রিজগুলো আছে ওগুলোতে ট্রাভেল করতে পারবে। এখানে আমি আপনার কথার সাথে একটা অ্যাড করতে চাই, সেটা হলো যে শুধুমাত্র সার্বিয়া না, রোমানিয়া আছে, তারপর হলো আপনার বসনিয়া আছে,
আমাদের অনেক বাংলাদেশি যারা কম বেশি নন সেনজেন সেনজেন সব কান্ট্রিগুলোতেই আপনার বাংলাদেশের আছে। শুধুমাত্র সার্বিয়াতে রোমানিয়াতে অবস্থান করছে তারা না, এখানে সেনজেন এরভুক্ত যেমন ইটালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এইসব কান্ট্রিগুলোতে যেসব বাংলাদেশি অবস্থান করছে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, তারাও কিন্তু এখন ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে। বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশে যারা জব করছে তাদেরও। এখন তাদেরও আমরা এখানে অনেক ফ্যাসিলিটি মানে অনেক সুযোগ সুবিধা বা অনেক ভাবে তাদেরকে সহযোগিতা করছি। যেসব পার্টগুলোতে আপনার অনলাইন করা বা তাদেরকে ফাইল প্রসেসিং করে কিভাবে তারা সাবমিশন করবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তারা কিভাবে ম্যানেজ করবে এই বিষয়টা। আমি আসলে পরে কোশ্চেনটাতে আসতে চাচ্ছিলাম যে আমরা তো জানলাম যে আসলে এই অডিয়েন্স কারা, মানে এই আসলে ওয়ার্ক পারমিট কারা ইস্যু করছেন এবং কাদের জন্য ইস্যু করছেন। এখন যেটা এর পরবর্তীতে যেটা আসে আসলে মানে যারা অলরেডি এখন বাইরে অবস্থান করছেন, যারা ওয়ার্ক পারমিট ইস্যু করছেন, তো তাদের তো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থাকে না, তারা কিন্তু কোনো প্রতিষ্ঠানের আন্ডারে থাকে না, তারা ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে থাকেন, আমি যদি ভুল না জেনে থাকি এরকমই। আচ্ছা, তাহলে এই যে ফ্রিল্যান্সার যারা আছেন, ফ্রিল্যান্সার হিসেবে যারা ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করছেন, তাদের জন্য আসলে তাদের আসলে কি কি প্রবলেম ফেস করতে হয় যখন তারা এই ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে? তার পরবর্তীতে আসলে কি কি ধরনের প্রবলেম ফেস করেন তারা? দেখেন, আমি যদি এখানে কয়েকটা পয়েন্টে নিয়ে আসি। প্রথম পয়েন্টটা হলো ফ্রিল্যান্সার। আমরা জানি যেটা ফ্রিল্যান্সার যারা ওয়েব ডেভেলপার, তারপর ডিজাইনার, তাদেরকে আসলে ফ্রিল্যান্সার হিসেবে করে। এখানে ফ্রিল্যান্সার আসলে যে স্বাধীনভাবে কাজ করে তারাই হলো মূলত ফ্রিল্যান্সার। এখানে যারা বাইরের কান্ট্রিগুলোতে আছে, মূলত প্রবাসী যারা অনেকদিন বছর ধরে, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, তারা অনেক দিন ধরে এখানে থাকার ফলে তাদের সাথে যে কোম্পানিতে জব করছেন ওই কোম্পানিতে বা আশেপাশের কোনো কোম্পানিতে বা আশেপাশের কোনো রিক্রুটিং এজেন্সি ওই কান্ট্রির যদি কোনো ভালো চেনা জানা থাকে বা পরিচয় হয়ে থাকে, তারাই মূলত আসলে ওয়ার্ক পারমিটগুলো বের করতে করে যে আমার কান্ট্রিতে আমাদের বাংলাদেশিরা তো অনেক পরিশ্রমী, হার্ডওয়ার্কিং, তাদেরকে তুমি হায়ার করতে পারো, তোমার এখানে রিক্রুট করতে পারো কাজের জন্য। এইভাবে তারা কথোপকথন করে কিন্তু ওয়ার্ক পারমিটগুলো বের করে। এবং তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থাকে না। আবার এখানে অনেকে আছে, কিছু কিছু এজেন্ট আছে তাদের ওইখানে গিয়েও তারা অফিস খুলেছে, কিন্তু দেখা যায় যে এগুলোর থেকে ফ্রিল্যান্সারের বেশি থাকে আর কি এজেন্ট। কারণ এজেন্ট যদি আপনি 5টা পান, এর মধ্যে দেখবেন 10 থেকে 15 বা 20টার মধ্যে দেখবেন আরো বেশি দেখবেন ফ্রিল্যান্সার যারা দেখেন রেস্টুরেন্টে জব করতেছে অনেক বছর ধরে, নিজেদের নামের আন্ডারে যারা হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করে। ধরেন একজন রেস্টুরেন্টে জব করতেছে, একজন হোটেলে আবাসিক হোটেলে জব করতেছে, বা এখানে যারা 5 স্টার হোটেলগুলোতে জব করতেছে, তারা ওইসব কোম্পানিগুলোতে বা ওইসব হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে 2-1 করে দেখা যায় যে লোকের প্রয়োজন হয়। তারা তাদের রিলেটিভকে নিতে চায়। যখন রিলেটিভকে নেওয়ার পরে যখন একটা পরিচয় চলে আসে যে এই ব্যক্তির মাধ্যমে আমি তো ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, তো আমি তো আরেকটা সাইট ওপেন করছি বা একটা ফ্যাক্টরি ওপেন করছি, দেখি ওর মাধ্যমে আমি আরো লোক নিতে পারি কিনা। এইভাবে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করা শুরু হয়ে যায়। এবং যখন আসলে কোম্পানিটা দেখতে পায় যে ওই উনি যে লোকটা আসলে, যে ব্যক্তিটা আসলে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং তার আন্ডারে যিনি এসেছেন উনিও প্রপারলি বিশ্বস্ততার সাথে কাজ করছে, এটা বাড়তে থাকে কন্টিনিউয়াসলি, তাই না? এখানে কিছু প্রবলেম হয়, যেমন কখনো কখনো দেখা যায় কি যে বাংলাদেশিদের রিলেটিভটা তো বাংলাদেশে থাকে, ওইখানে থাকে না। আবার অনেকে ম্যাক্সিমাম ওইখানে থাকলেও ম্যাক্সিমাম লোক আবার বাংলাদেশি সিটিজেন হয়ে থাকে, এখানেই জব করে। তো যারা দেখা যায় এখান থেকে ওয়ার্ক পারমিট বের করতেছে, প্রবলেম ফেস করতেছে যে এখান থেকে ফাইল প্রসেসিং করতে ইস্যু হচ্ছে, একটু জমা দিতে পারছে না, কিংবা আপনার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা হয়ে আছে। তখন তারা কি করে, যে মিডল ইস্টে যারা আছে, যে মিডল ইস্টে 2-1 পরিচিত থাকলে তাদেরকে নিয়ে কাজ শুরু করে। আমরা রিসেন্টলি রোমানিয়া নিয়ে কাজ করছি, সার্বিয়া নিয়ে কাজ করছি, যারা বা এইসব সেনজেন নন সেনজেনে ওয়ার্ক পারমিট বের করতেছে, কিন্তু এইসব এমপ্লয়ি বা অ্যাপ্লিকেন্টগুলো হলো এই মিডল ইস্ট বা আপনার এশিয়া ভিত্তিক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কান্ট্রিতে তারা অবস্থান করছে, থাইল্যান্ডে অবস্থান করছে। তাদেরকে আমরা এখান থেকে বসে আমরা ফাইল প্রসেসিং হেল্প করছি। যেমন আপনার সার্বিয়া, রোমানিয়াতে অনলাইন ভিত্তিক সব কিছু অনলাইন করে দিচ্ছি। রোমানিয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, পরবর্তীতে তারা তাদের ফাইলগুলো কিভাবে কি করতে হবে গুছায় নেবে আমরা বলে দিচ্ছি, ওই অ্যাপয়েন্টমেন্ট শিডিউল দিয়ে তারা এখানে সাবমিশন করছে। এবং এক্ষেত্রে কিন্তু অন্য অন্য কান্ট্রি থেকে, যেমন অন্য কান্ট্রি বলতে আমাদের বাংলাদেশিদের জন্য শুধুমাত্র সিলেক্টেড কান্ট্রি কিন্তু ইন্ডিয়া, যেখানে আপনার ভিসা রেশিও একটু কম হলো, আদার্স কান্ট্রিগুলোতে কিন্তু ভিসা রেশিও একটু ভালো, কারণ তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে অনেক বছর ধরে জব করতেছে, তারা বৈধভাবে এখানে জব করতেছে। তারা যদি কোম্পানি থেকে এনওসি চায়, এনওসি পাচ্ছে, তার মানে এখানে কোম্পানির আপত্তি নেই যে তুমি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করো, আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার ফিউচার বিল্ড আপ করো। ঠিক আছে, এই সহযোগিতা করতেছে তারা।
তো এদিক থেকে তারা ওই মানে এক্সট্রা ফেসিলিটিগুলো পাচ্ছে যারা আমাদের সাথে বাংলাদেশের বাইরে থেকে যে এজেন্ট বা ফ্রিল্যান্সারগুলো কাজ করতেছে আর কি। তো বেসিক্যালি আপনি যেটা বললেন যে আমরা যেটা বুঝতে পারলাম যে যারা ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করছেন তাদের মূলত প্রবলেমটা হয় আসলে যে উনি তো ইন্ডিভিজুয়াল একটা পার্সন থাকে, ওনার প্রবলেমটা ক্রিয়েট হয় যখন ডকুমেন্টেশন করতে যায়, তাই না? বিকজ ওই লোকগুলোর কিন্তু ডকুমেন্টস আলাদা আলাদা করে হিউজ পরিমাণে ডকুমেন্টস থাকে, চেক লিস্ট আলাদা থাকে, অ্যাপয়েন্টমেন্ট আসলে কোন জায়গা থেকে নিলে যত আর্লিয়েস্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, এই সব সমস্যার কিন্তু তারা ফেস করে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমি যতদূর জানি ইন্টারভিউ অ্যাসিস্ট্যান্সও কিন্তু একটা প্রবলেম হতে পারে, যে ইন্টারভিউ আসলে কোন এম্বাসিতে আমাকে কী ধরনের কোশ্চেন করা হবে এই ব্যাপারে কিন্তু প্রপারলি তারা ইনফর্ম থাকেন এবং এই সকল সমস্যা তারা ফেস করে থাকেন। আচ্ছা, তাহলে এই সকল সমস্যার সমাধানে আসলে ভিসা থিং কিভাবে কাজ করে? দেখেন, যারা অলরেডি বাংলাদেশের বাইরে কাজ করছে, যে কান্ট্রিগুলো বা বললাম যে এরিয়াগুলোতে কাজ করতেছে, তারা এখানে বিভিন্ন ফরেনারদের সাথে তাদের কোনো না কোনোভাবে কমিউনিকেশন হয়, ইংরেজিতে হোক বা অ্যারাবিকে হোক, মালয়েশিয়াতে ধরেন মালয়তে হোক, তারপর আপনার গালফ কান্ট্রিগুলোতে অ্যারাবিক ইংলিশ সবগুলোতেই করতে হয়। দেখা গেল যে এই যে একটা ইন্টারভিউ অ্যাসিস্ট্যান্ট বলেন বা গ্রাউন্ড সাপোর্ট যেটা, সেটা ওরা কিন্তু ওইখানে ওইভাবে কিন্তু প্রবলেম কোনো ফেস করতে হয় না, কারণ সাবমিশন, ডকুমেন্টেশন আর হলো ফাইল প্রসেসিং সিস্টেম সেম হলেও গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম কিন্তু একটু ভিন্ন। আপনি ইন্ডিয়াতে যখন যাবেন একটা প্যাটার্নে সাবমিশন সিস্টেম থাকে, আপনি যখন মালয়েশিয়া প্লাস মিডল ইস্ট কান্ট্রিগুলোতে অ্যাম্বাসিতে যাবেন ওদের কান্ট্রির সাবমিশন সিস্টেম কিন্তু আলাদা। ওইখানে আপনি যাবেন, ওদের সাথে কথা বলবেন, আপনার ইন্টারভিউ ওদের মূলত কী কী প্রয়োজন ওইটা কোশ্চেন করে আপনাকে ছেড়ে দেবে ও আপনি পরে চলে আসবেন। ডিসিশনটা আপনার সকল এক্সপিরিয়েন্স বা ডকুমেন্টসের উপরে আর কিছু ইন্টারভিউর উপরে আপনার রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, যেমন রিসেন্টলি আমাদের আমরা ওমানে কিছু কাজ করেছি, সৌদিতে কিছু কাজ করেছি, তারা আসলে সাবমিশনে যাবে আর কি। ইনশাল্লাহ আশা করতেছি এইগুলো আপনার ভিসা হয়ে যাবে। ওমানে কাজ করেছি 4টার ভিতরে 3টারই ভিসা হয়েছে। এই যে বিষয়গুলো, যে একটার ভিসা না হওয়ার কারণ হলো যে ওরা হয়তো কোনোভাবে, যেটা একটু বললাম যে ইন্টারভিউর মাধ্যমে কোনোভাবে কোনো টপিক মধ্যে বের করতে পেরেছে যে বা বের হয়েছে ওর মুখ দিয়ে যে ও হয়তো ওইখানে থাকবে না, অন্য কোনো কান্ট্রিতে চলে যাওয়ার সম্ভাবনা। ভিসা থিং কি এই সকল ব্যাপারে সহযোগিতা করছে? ভিসা থিং এই ব্যাপারে সবসময় সব ক্ষেত্রেই সহযোগিতা করেছে। ভিসা থিং সবসময়ই একটা কথাই বলতেছে যে আপনারা প্রথমত এরকম কোশ্চেনের কোনো মানে কোশ্চেন বুঝে তারপরে অ্যান্সার করার জন্য, সেটা ভিসা থিং সবসময় করতেছে। এবং ভিসা থিংয়ের এক্সট্রা বা আলাদা কোনো কোশ্চেন প্যাটার্ন নেই। একটা ডেমো প্যাটার্ন আছে যেটা আমরা 2023-এর বাংলাদেশ যখন রোমানিয়া সি বা কনসুলেট আসছিল সেটার ভিত্তিতে কোশ্চেনের ভিত্তিতে আমরা কোশ্চেন করেছি। মূলত ক্যাচি যে কোশ্চেনগুলো, যেগুলো মানে কি পয়েন্টগুলো, ওগুলো দিয়ে আমাদের কোশ্চেন একটা ডেমো করা, ওইটি আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা কখনো বলি না যে ওই কোশ্চেনের হুবহুবই আপনার মানে কমন পড়বে বা ওইগুলোই জিজ্ঞেস করবে, এরকম কিন্তু কখনোই বলি না আমরা। তো ওরা স্টাডি করলে একটা ধারণা আসে যে এই ধরনের কোশ্চেন করতে পারে, যার ফলে এইসব এমপ্লয়িগুলা আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড যে ডকুমেন্টসগুলো বা ইনফরমেশন থাকে ওরা ওইখান থেকে জেনে তারপর আপনার পরবর্তী সাবমিশনে যায়, যার ফলে ওই প্রবলেমটা হয় না। আর দুই একটা এক্সেপশনাল আপনার রিফিউজ এটাও হবে, ঠিক আছে, আবার এটা অ্যাপ্লাই করলেও হয়ে যায়। আপনি যদি আমাকে একটু পয়েন্টসগুলো আমাকে যদি আমাদের অডিয়েন্সের জন্য বলতেন যে আসলে এই সকল ফ্রিল্যান্সার যারা আছেন, ফ্রিল্যান্সার ইনাদেরকে আমরা ফ্রিল্যান্সার পার্টনার হিসেবে কনসিডার করতে পারি, রাইট? ওনাদেরকে আমরা একটা টার্ম দিতে পারি যে ফ্রিল্যান্সার পার্টনার আমাদের। তো এই ফ্রিল্যান্সার যারা এজেন্ট আছেন বা পার্টনার যারা হবেন তাদের জন্য আসলে ভিসা থিং স্পেশাল কোনো ফিচার বা স্পেশাল কোনো অফার দিচ্ছে কি, বা ওনাদের জন্য আসলে কী কী থাকছে, সুযোগ সুবিধা কী কী থাকছে? দেখেন, বাংলাদেশে যারা আসে আমাদের ম্যাক্সিমামই আপনার অনেকে হার্ড কপি দিয়ে যায়, স্ক্যান কপির সাথে হার্ড কপি দেয়। আমার সার্বিয়া, রোমানিয়া প্লাস আদার্স কান্ট্রির ক্ষেত্রে আপনার কপি হলেই চলে। আচ্ছা, যদি ধরেন যে ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার এগুলো কিন্তু বা অ্যাকোমোডেশন পেপার এগুলো কিন্তু কপি হলেই হয়। আচ্ছা, যারা যেই পার্ট থেকে বাংলাদেশের বাইরে যে পার্টের অবস্থান করছেন তাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম ডকুমেন্টস থেকেই যায়। তারপর ওনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স কান্ট্রি থেকে করতেছে, তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট ওইখানকার থেকে ওনার যে জব করতে ওইখান থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে পারতেছে ব্যাংকের। তারপর এই যে যেটা বললাম ওয়ার্ক পারমিট বা ইনভিটেশন, তারপর আপনার কন্ট্রাক্ট পেপার, তারপর অ্যাকোমোডেশন পেপার, এগুলো আপনার কপি হলেই চলবে। কপি প্রিন্ট আউট করে দিয়ে হার্ড কপি অরিজিনাল লাগবে একদম, কোম্পানি থেকে যেটা ইস্যু হয়েছে ওইটা না হলেও চলবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী করি, আমরা এখান থেকে যেগুলো অনলাইন ফর্ম ফিল আপ করে ডাউনলোড করে ওনাটা আমরা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সহ দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। আর সার্ভের ক্ষেত্রে হলো যেটা অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভাল আসার পরে অ্যাপ্রুভালের স্ক্রিনশট দিয়ে দিই এবং ওনাকে বলে দিই যে আপনার এই অ্যাপ্রুভাল চলে আসছে, এখন আপনি আপনার ডিপ্লোমেটিক মিশন
যদি দুবাই হয় সেক্ষেত্রে দুবাইতে, আবুধাবি হলে আবুধাবিতে, কাতার হলে কাতারে, দোহাতে আপনাকে যেতে বলছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি পাসপোর্টটা নিয়ে জমা দিয়ে দেন। জমা দেওয়ার পর ভিসা হয়ে গেলে উনি এখান থেকে ফ্লাই করলো বা বাংলাদেশ থেকে এসে বা ফ্লাই করলো, যেটা বিষয়। তো এইভাবে আসলে কাজ করতে হবে। এটা একটু ইজি প্রসেস। আপনি যদি আদার্স কোনো কান্ট্রি, যেমন আপনার স্লোভেকিয়া, স্লোভেনিয়া, পোল্যান্ড, পর্তুগাল, এইসব কান্ট্রি নিয়ে যদি কাজ করতে চান, এগুলোও আপনি কপি আমরা আপনাকে ফর্মের যে কপিটা সেটা আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আর যেটা আপনার এখন অনলাইন করার পর ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ফর্ম কিন্তু আপনার পিডিএফ হয়। এই পিডিএফ উনি প্রিন্ট আউট করে ওনার কাছে যে পেপারসগুলো থাকবে এগুলো নিয়ে গেলেই হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা ওয়ার্ক পারমিট বের হওয়ার পর, ইস্যু হওয়ার পর, তার পরবর্তী যে ডকুমেন্টেশন প্রসেসটা, পুরো A to Z প্রসেসটা কিন্তু ভিসাথিং সেক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে। এবং আমি যতদূর জানি ভিসাথিংয়ের কিন্তু একটা সার্ভিসের পুরো একটা যে প্যাকেজের ভেতর কিন্তু লিগালাইজেশনস, তারপর আপনি আদার্স যদি বলেন একটা কমপ্লিমেন্টারি কনসালটেন্সিও থাকে, রাইট? সবকিছুই কিন্তু আপনি ওই প্যাকেজের মানে এই ফিচার্সগুলো মাঝে ফিচারের মধ্যে দিচ্ছে। যেমন আপনার অনেক এখন প্রবলেম হচ্ছে ক্রোয়েশিয়াতে সাবমিশন হচ্ছে না। এখন কেউ যদি সেন্টেনিয়ার কান্ট্রি থেকে ক্রোয়েশিয়ার ফাইল সাবমিশন করতে চায় বা বের করতে চায় ওয়ার্ক পারমিট, সেক্ষেত্রে আমরা এখানে ফর্মটা ফিল আপ করে দিলাম, ফর্মটা ফিল আপ করে ওনাকে দিয়ে দিলাম। উনি ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরা যদি স্লট অ্যাভেলেবেল থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে দিলাম, ওনাকে ফর্ম দেওয়ার পর প্রিন্ট আউট করে বা বাকি যে পেপারসগুলো আছে ওগুলো নিয়ে উনি ওই ডেটে অনুযায়ী সাবমিশন করলো। জাস্ট চেকলিস্ট অনুযায়ী আমরা বলে দেবো, চেকলিস্ট অনুযায়ী যে পেপারসগুলো স্টেপ বাই স্টেপ আছে ফোনে বলে দিই, ওনারা ওইভাবে সাজিয়ে নিয়ে সাবমিশন করে দেয়। তার মানে এখানে কিন্তু প্রপার ডকুমেন্টেশন অনেক বড় একটা ফ্যাক্ট যতটুকু বোঝা যাচ্ছে। কারণ আপনি যদি ওয়ার্ক পারমিট ইস্যু করার পরবর্তীতে যদি ডকুমেন্টেশন প্রপারলি না হয়, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, তো এই যে ডকুমেন্টেশন সাপোর্ট, A to Z যে সাপোর্টটা, সেটা কিন্তু গ্রাউন্ড সাপোর্ট বলতে গ্রাউন্ড সাপোর্ট তো আমরা ইন্ডিয়া পার্টে দিতে পারছি, কিন্তু ওইখানে আমরা না দিলেও হয়। কারণ আমি যেটা বলছিলাম যে ওইখানে সাবমিশন সিস্টেমটা অন্যরকম। আপনি ওইখানে যাবেন, ওরা আপনাকে সহযোগিতা করবে, ওরা আপনাকে যারা বিএফএস বলেন বা এমবাসিতে বলেন হেল্পফুল। কারণ আপনার যদি পেপারস যেটা সিরিয়াল যদি ব্রেকও হয়ে যায়, ওরা ওটা নিয়ে নেয়, ওটা কোনো প্রবলেম হয় না। ঠিক আছে। ওরা হয়তো বা দেখা গেল যে আপনার ওয়ার্ক পারমিটটা প্রথম দেওয়ার কথা, এটা লাস্টে দিয়েছেন, ওরা ওইটা গুছিয়ে নিয়ে নেয়। আচ্ছা, তার মানে আপনার ডকুমেন্টেশন সংক্রান্ত যত ধরনের ওদের যে চেকলিস্ট আছে, রিকোয়ারমেন্টস, যেটা রিকোয়ারমেন্টস অনুযায়ী ডকুমেন্টস থাকলেই হচ্ছে, মানে যেটা সাপোর্ট ভিসাথিং দিচ্ছে। সেটা হলো আপনার যারা যে পার্টে জব করতেছে অবশ্যই সেই পার্টের ভ্যালিড ওয়ার্ক পারমিট, ভ্যালিড রেসিডেন্ট পারমিট, তারপর হলো আপনার ওইখানকার পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, যেটা যে রিকোয়ারমেন্ট। আর বাংলাদেশ পার্টে তো ওইগুলো লাগছে না। ওরা যদি কোনো কান্ট্রি, যেমন সৌদির ক্ষেত্রে অনেক সময় বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স চায়, এটা করে আপনার এটা কপি দিলেও হবে, কারণ ওইখান থেকে তো হার্ড কপি নিয়ে যেতে পারবেন, এটা ওরা ভালো করে জানে। আর কোম্পানি পার্ট থেকে আপনার ইনভাইটেশন বা ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার, অ্যাকোমোডেশন, এগুলো নিয়ে গেলেই হয়ে যায়। শফিক ভাই, বর্তমানে কি ভিসাথিংয়ের সাথে দেশের বাইরে এজেন্ট বা ফ্রিল্যান্সার কাজ করছেন, এরকম আছেন? এরকম প্রচুর আছেন এবং বর্তমান না, বিগত ভিসাথিংয়ের শুরু থেকেই আপনার এরকম অনেকে কাজ করছেন। কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের অনেক ফ্রিল্যান্সার বলেন বা এজেন্ট বলেন, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই বলবো, যে যারা এখান থেকে প্রথমত বিভিন্ন কান্ট্রি ওয়ার্ক পারমিট নিয়ে ওইখানে যখন চলে গেছেন, কাজ করছেন, তারা এখন ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করছেন এবং ওনারাই হলো ভিসাথিং এর ফ্রিল্যান্সার ক্লায়েন্ট, আমি যেটা বলবো। এছাড়াও অনেক আছে যে যারা বাংলাদেশি এজেন্ট আছেন, ওই এজেন্টের আবার অনেক সময় পার্টনার থাকে, যারা সৌদিতে, তারপর হলো আপনার ইউকে, আয়ারল্যান্ডে, তারপর আদার্স ইঞ্জিনিয়ারিংভুক্ত নন কান্ট্রিতে আপনার কর্মরত বা ওইখানে অফিসগুলো বসেছেন, তারাও কখনো কখনো ওইখান থেকে পারমিট বের করলে আমাদের সরাসরি স্ক্যান কপি দিয়ে দেয় আমাদেরকে। তার মানে আমাদের অনেক ফ্রিল্যান্সার বা এজেন্ট আছেন যারা এখন আমাদের সাথে কাজ করছেন সফলতার সাথে কাজ করছেন, এবং আমরা ইনশাআল্লাহ তাদেরকে ওইভাবেই গাইড করছি প্রপারলি, এবং আরও আমাদের সাথে অ্যাড হচ্ছেন ফ্রিল্যান্সার যারা নতুনভাবে। আচ্ছা, তো শফিক ভাই, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, যারা এখন দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন এবং যারা ভিসাথিংয়ের সাথে নতুন করে এই যে ফ্রিল্যান্সিং পার্টনারশিপ, এই যে প্রোগ্রামটা, এটাতে যারা ইনক্লুড হতে চাচ্ছেন, তাদের জন্য আপনার মেসেজ কি? তাদের জন্য মেসেজ আমি এটাই দিব যে আপনারা মানে দুশ্চিন্তা না করে, মানে অরিড না হয়ে, আপনারা যেসব কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বের করতে যাচ্ছেন, আপনারা যে স্ব কান্ট্রিগুলোতে আপনাদের যে লোকগুলো আছে, যদি বাংলাদেশের বাইরে যায়, তাদের নিয়ে আমি কাজ করার জন্য বেশি মনোযোগ হতে বলবো। কারণ আসলে বিজনেসের যে সিচুয়েশন
যদি আপনার বর্তমান সিচুয়েশন বা ফিউচার সিচুয়েশন বা অতীত যদি সব কিছু পর্যালোচনা করেন, এটা দিয়ে বিজনেস করতে হয়। বিজনেস অবশ্যই মানে থেমে রাখার মতো কখনো ব্যবসা হয় না। অতএব সিচুয়েশন বর্তমান যেটা হবে অবশ্যই ওইটা থেকে বিকল্প সিচুয়েশন বা বিকল্প ওইটা খুঁজে বের করতে হবে। তো ওইটা হলো এটাই যে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে বা ওয়ার্ক বের করতে যাচ্ছেন, অবশ্যই যদি বাংলাদেশি যারা ওয়ার্কার আছে বাইরের কান্ট্রিতে, সেই কান্ট্রিগুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কি, অ্যাপয়েন্টমেন্ট পসিবিলিটি কতটুকু পাওয়ার, এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট আসলেই প্রয়োজন আছে কিনা, কি কি প্রতিবন্ধকতা আছে, আপনি এরকম কোনো ব্যক্তির সাথে বা বাংলাদেশি এমপ্লয়ির সাথে কাজ করছেন কিনা, বা এরকম কোনো এমপ্লয়িকে নিয়ে কাজ করবেন না যার আসলে ভ্যালিড কোনো ওয়ার্ক পারমিট বা আপনার রেসিডেন্ট পারমিট নেই। ঠিক আছে, অবশ্যই ভ্যালিড যারা তাদেরকে নিয়ে কাজ করা ভ্যালিডটা দেখতে চায়। ঠিক আছে, অবৈধদের সাথে তারা কাজ করতে চায় না। আমি বলবো তাদেরকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে, কাজ করতে পারেন। এবং স্মুথলি আমি বলবো যে কয়েকটা কান্ট্রির কথা, রোমানিয়া আছে, সার্বিয়া আছে, মন্টিনিগ্রো আছে, যেগুলো প্রচুর সুযোগ আছে, যেগুলোর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে না। যদি আপনি কোম্পানিকে দিয়ে এইসব ওয়ার্ক পারমিট বের করতে পারেন, ভ্যালিড ওয়ার্ক পারমিট, তাদেরকে দিয়ে কাজ করলে আপনারা অনেক সুযোগ, অনেকভাবে বিজনেস করতে পারবেন। এখানে অনেক অপরচুনিটিজ আছে, অনেক অপরচুনিটি আছে এখানে। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশিরা ইন্ডিয়াতে যারা সাবমিশন করতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, ইন্ডিয়ান ভিসা জটিলতা, আর হলো বাংলাদেশ পার্টেও আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাংলাদেশ পার্টও অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আছে, একটা থাকে, এখানেও সাবমিশন প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে বাইরের কান্ট্রিগুলোতে ওরা একটু অন্যভাবে সাবমিশন বা প্রসেসিং সিস্টেমটা করে রেখেছে, ওইভাবে কাজ করলে অনেক দূর আগাতে। থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই স্টুডিওতে আবারও আসার জন্য। আমরা আশা করব যে আপনার সাথে এই যে আলোচনা, এই যে ওয়ার্ক পারমিট সংক্রান্ত আলোচনা, এটা আরো কন্টিনিউ হবে আরো সামনে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আসলে কোন টপিকের উপর আলোচনা করা যায় সেটি এই ভিডিওর লিঙ্কে জানাবেন, এবং এরকম ওয়ার্ক পারমিট সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা জানতে সাবস্ক্রাইব করুন ভিসাথিং এর ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।